আজকের গল্পের শুভ সূচনা করা যাক শিয়ালদা স্টেশন থেকে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নতুন A3 কোচে সেদিন আমরা আমাদের জার্নি শুরু করলাম। আপনাদের জানিয়ে রাখি 20 মার্চ 2025-এর পর থেকে এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে একটি নতুন থার্ড ইকোনমি কোচ এবং আরেকটি নতুন এসি 2 টিয়ার কোচ অ্যাড করা হয়েছে। আমাদের সেদিনকার গন্তব্য শিলিগুড়ি জাংশন, এনজেপি নয়। আমার বরাবরের মতোই একই ওপিনিয়ন এবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি জাংশনে নামলে ওভারঅল পাহাড়ের দিকে জার্নিতে অন্তত আধ ঘন্টা করে সময় বাঁচে। আমাদের এবার যাওয়া এবং ফেরা দুটিই ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সব থেকে ভালো ব্যাপার যেটা, যখন ট্রেন শিলিগুড়ির কাছাকাছি একটি জায়গায় গিয়ে পৌঁছলো, রিয়েলাইজ করলাম কতটা ঝকঝকে নীল আকাশ সেদিন আমাদের জন্য অপেক্ষা করছিল। বর্ষার ভ্রুকুটি একেবারেই ছিল না। আর দেখতে দেখতে ঠিক সময় আমাদের ট্রেন প্রবেশ করলো শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশনে ভিড়ভাড়টা অনেক কম, কম্প্যারেটিভলি এনজেপির সঙ্গে তুলনা করলে স্টেশনটা আমার বেশি ওয়েল ম্যানেজ মনে হয়। তবুও এখানেও কিন্তু এসক্যালেটার বা লিফটের কোনো ফেসিলিটি নেই, যার জন্য একটা কুলি নেওয়া দরকার পড়তে পারে আপনাদের। স্টেশনের বাইরে বেরোলাম এবং আমাদের যেদিকে গন্তব্য ছিল সাউথ সিকিম, তার জন্য দেখলাম আমাদের যে গাড়ি অ্যালট করা হয়েছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে তা এসে অলরেডি আমাদের জন্য অপেক্ষা করছে। শিলিগুড়ি জাংশনেও কিন্তু এনজেপির মতো প্রচুর নতুন নির্মাণের কাজ চলছে, তাই বাইরেটা একটু মেসড আপ। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা রওনা হব ইয়াংগাংয়ের দিকে। তার আগে আপনাদের দেখিয়ে রাখি, যদি নেমে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে চান, শিলিগুড়ি জাংশনের ঠিক বাইরেই কিন্তু প্রচুর ছোটোখাটো ভাতের হোটেল টাইপের আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরের পার্কিংটা। এখান থেকে শেয়ারের গাড়ি বা অন্যান্য পেয়ে যাবেন। এসে গেছে সুমিরান দাদা। এই হচ্ছে আমাদের এইবারের ট্রিপের গাড়ি। আমি যাদের সঙ্গে এবার এসছি তাদের বলেছিলাম একটু বড় গাড়ি দিতে। আপনারা জানেন NH10 বা তার সংলগ্ন রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, কোথায় কি পরিস্থিতি পাবো জানি না, তাই এরকম বড় গাড়ি থাকলে একটু সুবিধে হয়, লাগেজ নিয়ে খেলিয়ে বসা যায়। আমরা তো মাত্র দুজন মানুষ, আপনারা কিন্তু চাইলে অনায়াসে 6 জনও এই গাড়িতে চলে যেতে পারেন। ঘড়িতে বাজে সকাল 8:40। অবশেষে শিলিগুড়ি জাংশন ছেড়ে আমরা রওনা হলাম আমাদের এবারের ফার্স্ট ডেস্টিনেশন ইয়াংগাংয়ের উদ্দেশ্যে। আপনাদের বলে রাখি, আমরা যখন নামলাম আকাশ আজকে একবারে ঝকঝকে নীল পরিষ্কার আকাশ, শরৎকালের কথা মনে করাচ্ছে। তবে গরম কিন্তু ভালো শিলিগুড়িতে, বেশ মানে যদি বাইরেটা আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন গরম তো লাগছেই, ঘাম হচ্ছে দরদর করে। আমাদের এই গাড়িটি অত্যন্ত ভালো, এসি স্করপিও গাড়ি, তাই আমরা গাড়িতে উঠে যাওয়ার পর বেশ কমফোর্টেবলি ট্রাভেল করতে পারছি। আমাদের এই যে টোটাল জার্নি তার সমস্ত বিবরণ দিতে থাকবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই যে জায়গাটি আপনাদের দেখাবো ইয়াংগাং, এখানের নিয়ে কিন্তু আমার চ্যানেলে কোনো ব্লগ নেই এবং আই ডাউট ওয়েদার এর আগে আপনারা ইউটিউবে এই জায়গাটির ব্যাপারে কত তথ্য পেয়েছেন বা কত ব্লগ দেখেছেন। তো আপনাদের নিশ্চয়ই নতুনত্ব লাগবে এবং যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা এনজয় করেন, যেরকম সবসময় বলি, ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। আর আজকে আমাদের সারথি সুমিরান ভাইয়া। গুড মর্নিং ভাইয়া, कैसे हैं आप? সুমিরান ভাইয়ার এই গাড়ি দেখুন, স্করপিও যেরকম হয়, আর পিছনে আছে তৃষা। তৃষা 2 বছর পর প্রায় পাহাড়ে নাকি? 2024-এ তোর আশাই হয়নি বোধহয়, সম্ভবত বিচ। তৃষারই কিন্তু একটা রিকোয়েস্ট ছিল যে পাহাড়ে যেতে হবে, আর স্পেসিফিক্যালি সিকিম যেতে পারলে ভালো। শিলিগুড়ি জাংশনের যেটা সুবিধা আপনারা জানেন, বেরিয়েই এখানে শেয়ার ট্যাক্সি, বাস বা অন্যান্য যে কোনো কনভেয়েন্স পাওয়া এনজেপির থেকে অনেক ইজি হয়। আমাদের ওই জন্য যদি আমরা ধরুন প্রাইভেট এই রিজার্ভড গাড়ি নাও বলে রাখতাম, কোনো শেয়ার গাড়ি নিয়ে এখান থেকে গ্যাংটক বা দার্জিলিং যাওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়। আমরা এবার যে ভিলেজটিতে যাচ্ছি সিকিমের ইয়াংগাং বলে, আপনারা রাওয়াংলা যারা চেনেন সেখানের থেকে মানে ইন ক্লোজ প্রক্সিমিটি বলতে পারেন। আমরা যে শিলিগুড়ি জাংশন থেকে শুরু করলাম, গুগল ম্যাপস দেখাচ্ছে আমাদের
ডেস্টিনেশন কম বেশি 110 কিলোমিটার। আমাদের পৌঁছতে NH10 হয়ে সময় নিতে পারে 3.5 থেকে 4 ঘন্টা। অবশ্যই ইভেনচুয়ালি এটা বাড়বে আর কি টাইমটা, কারণ আমরা ব্রেক নিয়ে নিয়ে উঠবো। আপনারা যারা চান তারা যাওয়ার পথে কিন্তু টেমিটি গার্ডেন বা নামচির ওই দিকটা ঘুরেও যেতে পারেন। তবে আমাদের এবার যেহেতু 3 নাইট 4 ডেজের প্ল্যান, আমরা এই প্রথম দিনটায় খুব একটা সাইট সিইং এর কিছু রাখছি না। মানে মূলত পয়েন্ট A টু পয়েন্ট B আর কি, শিলিগুড়ি থেকে উঠে ইয়াংগাং পৌঁছানো। সেটার মূলত কারণ এটাই যে একটা নতুন জায়গা, সেটিকে এক্সপ্লোর করার সুযোগ থাকবে। আমরা যদি সাইট সিইং করতে করতে যাই সেই বিকেল নেমে যাবে। NH10 এর এখন ঠিক কিরকম কন্ডিশন আপনারা জানেন, মাঝে আবার বন্যা পরিস্থিতি হয়েছিল নর্থ সিকিমে। আমরা যদিও যে দিকটায় যাচ্ছি সেখানে কিছু অসুবিধা হওয়ার কথা নয়, তবে আপনারা যারা আসছেন গ্যাংটক হোক বা অন্যান্য যে সিকিমের দিকে, তারা কি রাস্তা অ্যান্টিসিপেট করতে পারেন এই বর্ষাকালে, সেগুলো সমস্ত দেখাতে দেখাতে যাব। আমরা প্রায় সেবকের কাছে পৌঁছে গেছি, আর এখানে আছে গৌতম হোটেল। এখানেই আমরা ব্রেকফাস্ট সেরে নেব। আজকে এত অপূর্ব ঝকঝকে একটা ওয়েদার, মানে পাহাড় এখান থেকেই আমরা দারুণ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই গৌতম হোটেলটা কিন্তু যে কোনো অ্যাভারেজ রোড সাইড ধাবার থেকে অনেক বেশি পশ। কি সুন্দরভাবে সাজানো দেখুন গৌতম হোটেল থেকে। পিছন দিকটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ। এই হচ্ছে গৌতম হোটেলের মেনু। দামও কিন্তু রিজনেবল জানেন। আমরা একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, একটা চিকেন চিজ স্যান্ডউইচ নিলাম। চা এখানে 40 টাকা, কফি 70 টাকা। ঠিকঠাক, এটা রোড সাইড ধাবা হিসেবে ঠিকঠাকই বলবো। সবই পাবেন মোটামুটি কম বেশি এখানে, এমনকি সাউথ ইন্ডিয়ান আইটেমসও আছে। গৌতম হোটেলের ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বেশ নজর কাড়লো। গৌতম হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এবার আবারও রওনা হওয়ার পালা। আমাদের ডেস্টিনেশন ইয়াংগাং আরো 93 কিলোমিটার দূরে। গুগল ম্যাপস দেখাচ্ছে কম বেশি 3 ঘন্টা নেবে। আমরা সেই রংপুর সিংটামের রাস্তা ধরেই যাব। সেবক থেকে গাড়ি ছুটলো রংপুর দিকে। তবে রংপুর পৌঁছানোর আগে চলুন কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি আর তৃষা এবার যে সিকিম ভ্রমণে এসেছি, তাতে মূলত আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সাউথ এবং ওয়েস্ট সিকিম। আমরা এই ট্রিপের ফার্স্ট নাইট স্টে করেছিলাম ইয়াংয়াংয়ে, যা নিয়ে আজকের ভিডিও। তবে সেকেন্ড এবং থার্ড নাইট আমরা স্টে করেছিলাম পেলিংয়ে, এবং বলাই বাহুল্য সেখান থেকে এই রকম আকাশ দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন অপূর্ব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। সে সমস্ত গল্প আপনারা পাবেন এর পরের পর্বে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। NH10 কি কন্ডিশন পেলাম, অসাধারণ বললেও কম হবে। কোথাও সামান্যটুকু কোনো অসুবিধে পাইনি। তবে তিস্তার এই প্রবল বেগে বয়ে যাওয়া দেখে যে বুক একবার ধুকপুক করেনি, এই মিথ্যে কথাটা বলবো না। তবে হ্যাঁ, রাস্তায় কিন্তু যেহেতু আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি একেবারেই পায়নি, এবং আমার মনে হচ্ছে মেনটেনেন্স ওয়ার্কও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার দরুন এখন আর খুব ভয়ের কিছু দেখলাম না। রাস্তা মোটের ওপর বেশ ভালো, স্পেশালি সিকিম বর্ডার অবধি। যে অবধি রাস্তাটা খারাপ ছিল সেখানে অবধি রাস্তা কিন্তু এবার আমরা মোটের ওপর ভালোই পেয়েছি। আর বলে রাখা ভালো, আমরা এবার এই যে 3 নাইট 4 ডেজ সিকিম ট্রিপ করছি, তা গোটাটাই অ্যারেঞ্জ করে দিয়েছে নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনারাও যারা ভবিষ্যতের দিনে কোনো পার্সোনালাইজড ট্যুর প্যাকেজ করতে চাইছেন, তারা অবশ্যই ওনাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদের ইয়াংগাং এর ব্যাপারে কয়েকটা তথ্য দিই। আপনারা ওয়েস্ট সিকিম যারা এর আগে এসছেন, তারা হয়তো রাভাংলা, টেমি বা সাউথ সিকিমে নামচি ঘুরেছেন, পেলিংয়ে গিয়ে থেকেছেন, ইউকসমে গিয়ে থেকেছেন। এই জায়গাগুলি কম বেশি ট্যুরিস্টদের মধ্যে এখন ভীষণ জনপ্রিয়। ওয়েস্ট সিকিমটা সারা বছরের যে কোনো সময়তেই আমি মনে করি আসা যায়। এবং সব থেকে ভালো ব্যাপার, যারা পেলিং ভিত্তিক প্ল্যান করছেন, যেটা আমাদেরও ইভেন্চুয়ালি মেইন ডেস্টিনেশন এই ট্রিপে, যেখানে আমরা দুরাত্রি কাটাতে চলেছি, আপনারা যারা দার্জিলিংয়ে থাকছেন, মাত্র 2.5 ঘন্টা জোরথাং হয়ে কিন্তু পেলিংয়ে পৌঁছে যাওয়া যায়। রাস্তা অত্যন্ত ভালো, কখনো বন্ধ থাকে না, এবং লজিক্যাল এক্সটেনশন টু ইয়োর দার্জিলিং ট্রিপ। আমরা এবার যে জায়গাটিতে যাচ্ছি ইয়াংগাং বলে,
এটি কিন্তু আমার কাছেও নতুন নতুন যে কারণে বলছি যে আমিও এই প্ল্যানটা যখন বানাচ্ছিলাম বা রিসার্চ করছিলাম তখন এই জায়গাটির ব্যাপারে জানতে পারি, এবং তারপর এখানে কোথায় থাকা যায়, কি কি হোটেলের প্রভিশন আছে, এগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। সিকিমের এর আগে যিনি চিফ মিনিস্টার ছিলেন, যিনি ভারতেরও এখনো অবধি লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার, তার নেটিভ ভিলেজ হচ্ছে ইয়াঙ্গাং। আপনারা অনেকেই জানেন হয়তো, বা আপনারা অনেকে চড়েওছেন। আমরা গ্যাংটকে যখন যাই, গ্যাংটকে কিন্তু একটি রোপওয়ে আছে যেটা সবার মধ্যে খুব পপুলার। এই ইয়াঙ্গাং বলে যে জায়গাটি, সেখান থেকে ভালেডুঙ্গার একটা রোপওয়ে এখন নতুন কানেক্টিভিটি চালু হয়েছে, এবং তার জন্য ওখানে এখন টুরিস্ট ইনফ্লাক্স বেড়েছে। একেবারেই নতুন একটা জায়গা। এবং আমরা যখন লাংকাবি গেছিলাম, দেখেছিলেন আমরা কি সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে রোপওয়ের একটা রাইড করেছিলাম, দারুণ সিনিক ভিউ পেয়েছিলাম। এখানে যদিও সমুদ্রটা দেখা যাবে না, কিন্তু যদি খোলা পাই, জানি না এখন, আজকের তো আবহাওয়া ভালো, কালকেও আশা করি এরকম ঝলমলে রোদই থাকবে। যদি রোপওয়েটা ফাংশনাল থাকে, শুনেছি 1000 টাকা করে টিকিট পড়ে, ওই ভালেডুঙ্গার রোপওয়ে এবং ওই জায়গাটাকে ঘিরে আরো কিন্তু প্রচুর কিছু জায়গা দেখবার আছে। শিলিগুড়ি থেকে প্রায় 3 ঘন্টার যাত্রা পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম হচ্ছে রংপোতে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সিংতাম, এখান থেকে আরো 12 কিলোমিটার। যারা এখান থেকে গ্যাংটক যাবেন 38 কিলোমিটার। এখানে তো রাস্তা বেশ চওড়া, বাট ওভারঅল NH10 ওয়াজ ইন ভেরি গুড শেপ টুডে। এই যে ব্রিজটা দেখছেন, এটার নাম আটাল সেতু দিয়েছে। খুব সুন্দর চওড়া। এখানের এই গোটা রুটের সব থেকে সুন্দর রাস্তা বোধহয় এইটুকু স্ট্রেচটাই। আর ওই ওপরে দেখুন লেখা আছে সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। তবে একটা জিনিস যেটা না বললেই নয়, যেটা কিছুটা অবাক করা, তবে আমি এখন মানসিকভাবে এটার জন্য প্রস্তুত হয়ে গেছি, সেটা হচ্ছে আমরা এই যে রংপো চলে এলাম, ধরুন গ্যাংটক কম বেশি এখান থেকে আর 1-1.5 ঘন্টা, ঠান্ডার সামান্যটুকু কোনো অনুভূতি হচ্ছে না। বরং আমরা এখনো মনে হচ্ছে যদি গাড়িতে এসি চালিয়ে যাই বোধহয় বেটার। বাইরেটা পুরো বেরোলেই আপনার ঘাম হচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে, খুব খুব গরম। আমি জানি না আমরা যে দিকটায় আজকে গিয়ে থাকবো ইভেন্চুয়ালি সেখানে আদৌ রাত্রির বেলাতেও কোনো ঠান্ডা পাবো কিনা। এই সময়টা যদিও প্রত্যেক বছর এরকমই আবহাওয়া থাকে, তবে আমার মনে হচ্ছে যেন দিনকে দিন অবস্থা আরো খারাপ হচ্ছে। আপনারা যারা আমার সিল্ক রুটের সিরিজটা দেখেছিলেন, আমি বলছিলাম জুলুকে গিয়ে পর্যন্ত ঠান্ডা লাগছে না। এগুলো তো কত লোয়ার অল্টিটিউডস, মানে এখন পরিবেশ সত্যিই অনেকটা পাল্টে গেছে। এই যে জনবসতিটা আমরা ক্রস করছি, এই জায়গাটির নাম সিংতাম। আমাদের এই জাংশনটা ইম্পর্টেন্ট কেন, আমরা এখান থেকে ভেঙে যাব হচ্ছে ইয়াঙ্গাং এর দিকে। ইয়াঙ্গাং পৌঁছতে আরো কম বেশি 1 ঘন্টা সময় নেবে, এবং রানীপুল হয়ে গ্যাংটকের রাস্তাও কিন্তু এখান থেকে ভেঙে যাচ্ছে। আপনাদের দেখাবো, এখানটা দেখুন প্রচুর ভিড়ভাড়, ওই জন্য ট্যাক্সি স্ট্যান্ড আছে, আর এই নিচ দিয়ে খুব সুন্দর নদী প্রবাহিত হচ্ছে। ডান দিকে চলে গেল গ্যাংটকের রাস্তা, আমরা রওনা হলাম ইয়াঙ্গাং এর দিকে। না, গাড়িতে বসে বসে পা ধরে গেছে, একটু নামলাম। এই বাজারটা বেশ ভালো লাগছে। সিংতাম থেকে আমাদের হোটেল অবধি পৌঁছতে নেবে আর মিনিট 50-55, যা দেখছি। এখানেই কেনাকাটি যা দরকার সেরে নিতে হবে। এই যে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি আর তৃষা টুকটাক কিছু কেনাকাটি সেরে নিয়ে, এখন না গায়ে যে রোদ পড়ছে মনে হচ্ছে গা পুরো পুড়ে যাবে, এত গরম। মানে ভাবা যাচ্ছে আমরা এরকম পাহাড়ে ঘেরা একটা জায়গায় দাঁড়িয়ে, এই গরমটা মানে বিশ্বাসই হচ্ছে না। আমি এই রকম গরম পাহাড়ে লাস্ট কবে কোথায় পেয়েছি জানি না। টুকটাক গরম লাগে ঠিক আছে, বাট এই যেন সেই কলকাতার মতো আবহাওয়া এখানে। আপনাদের একটু আগে নীলাভ ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যারা এই গোটা ট্রিপটা আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছেন। তাদের সঙ্গে যদি আপনারা অ্যাজ আ কাপল ঘুরতে যান, 4 বন্ধু বা 6 জন বন্ধু মিলে ঘুরতে যান, আমরা ঠিক যেভাবে ঘুরছি, যে স্করপিও এসি গাড়িতে ঘুরছি বা যে মানের হোটেলে থাকবো, এবং আমাদের যেটা মিল প্ল্যান আমরাই অপ্ট করেছিলাম সেটা হচ্ছে শুধু ব্রেকফাস্ট। আপনারা চাইলে কিন্তু লাঞ্চ বা ডিনার অ্যাড করিয়ে নিতে পারেন অ্যাট অ্যাডেড কস্টস। সেইভাবে ঘুরলে সাইট সিইং সমেত এবং বাকি মানে যেটাকে আপনারা চলতি কথায় বলে থাকেন এনজেপি টু এনজেপি প্যাকেজ, সেটার যা খরচ পড়বে বাঁদিকে শো করে রাখলাম, সেখানেই ওনাদের যোগাযোগের নাম্বার পেয়ে যাবেন। আর এটা বলে রাখা ভালো যে শুধু সিকিম বা উত্তরবঙ্গ বলে নয়, ওনারা সারা ভারতব্যাপী এমনকি দেশের বাইরেরও বিভিন্ন ট্যুর প্যাকেজেস অ্যারেঞ্জ করিয়ে থাকেন।
এই হচ্ছে ইয়াংগাং এর মেন মার্কেট এরিয়াটা, সেখানটাকে আমরা ছেড়ে এই কিলোমিটার দেড়েক মতো আরো ভিতরে যাব। একটা মজার জিনিস দেখলাম, আমরা যবে থেকে এই জায়গাটিতে আসবো ভেবেছি আমি আর তৃষা, আমরা যখন রিসার্চ করছিলাম গুগল ম্যাপসে, তাই তো তৃষা, সব জায়গায় কিন্তু YANG স্পেলিং আছে, যেটার উচ্চারণ ইয়াংগাং হওয়া উচিত। আবার এখানে এই ইয়াংগাং এর টেমি আর রাবাংলার থেকে যে রাস্তাটা ভেঙে যায়, আমরা সেটাতে মধ্যেই প্রবেশ করে গেছি এখন। ওখানে আবার গেটটায় কিন্তু লেখা ছিল YANG, যেটার উচ্চারণ হবে ইয়াং। তো এবার সঠিক কোনটা জানি না, ওনারা বলছেন ওনারা কিন্তু জায়গাটাকে ইয়াংই বলে, জানি না গুগল ম্যাপসের ভার্সনটা ঠিক না এটা। যাই হোক, আমি দুটো ইন্টারচেঞ্জেবলি বলবো, কিন্তু আমি জায়গাটাকে কিন্তু একই রেফার করার চেষ্টা করছি। আপনারা গুগলে যখন সার্চ করবেন অবশ্যই YANG স্পেলিংটাই পাবেন, তো আমরাও সেটার সঙ্গেই বেশি ইউজ টু ন্যাচারালি, বাট হয়তো উচ্চারণটা ইয়াং হবে। এনিওয়েজ, মানে ভুল ত্রুটি মার্জনা করবেন, আমার বলে রাখা উচিত, এটা দেখলাম বলে বলে দিলাম। অবশেষে ঘন্টা 5-এর রোড ট্রিপ শেষ করে আমরা এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন ইয়াংগাংয়ে, এবং আরও স্পেসিফিক্যালি বলা উচিত ইয়াংগাংয়ের এই কারবারি রিসর্টে। একেবারেই নতুন ওপেন হওয়া একটি রিসর্ট, তবে এটি কিন্তু এর আগে সিনক্লেয়ার্স ইয়াংয়াং ছিল, এখন এটা ইয়াশাশ্রী কারবারি রিসর্ট নাম দেওয়া হয়েছে। দারুণ একটা লোকেশন, শান্তিতে মোড়া একটি জায়গা, আপনাদের অবশ্যই সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এবং সব থেকে পজিটিভ পার্ট, এটা কিন্তু একটা প্রায় 3 স্টার 4 স্টার মানের হোটেল। এই রকম একটা এই গরমের সময়, যেখানে অন্যান্য যে কোনো পাহাড়ি জনপদে এই ক্যাটাগরির রিসর্টগুলো 6,000-7,000 টাকার নিচে রুম হচ্ছে না, আমরা যে রুমটিতে উঠবো আর কি, আপনি যদি মেক মাই ট্রিপে গিয়ে চেক করেন দেখবেন রুম ব্রেকফাস্ট ছাড়া 2,000 থেকে 2,200 টাকায় কিন্তু এখনো সেল হচ্ছে। যতদিন এই দামটা কম আছে, থাকতে থাকতে এখানে অবশ্যই 1 দিন বা 2 দিনের জন্য ঘুরে যেতে পারেন। এই জায়গাটিতে থেকে নামচি, রাবাংলা, টেমি সমস্তটা আপনারা ভালো মতো ঘুরে এনজয় করে দেখতে পারেন। কি অপূর্ব সুন্দর দেখুন এখানের পরিবেশটা, সামনে বিস্তৃত পার্কিং এর জায়গা, আর একদম ব্র্যান্ড নিউ, যেরকম আপনাদের বলছিলাম গোটা বিল্ডিংটা ঝাঁ চকচকে। সিনক্লেয়ার্সের যে রিসর্টের মান হয় ঠিক যেরকম হয় সেরকমটাই আপনারা একটা আন্দাজ করতে পারছেন। আমাদের যে রুমটা সেটা ভ্যালি ভিউ রুম। চলুন ভিতরে যাই, আপনাদের সমস্তটা দেখাই। তার আগেই বাইরেটা দেখুন, একেবারেই কোলাহল মুক্ত একটি জায়গা। তবে আবার এটাও ঠিক, এর নিচে মানে কিলোমিটার 2 গেলেই কিন্তু মার্কেট প্লেস আছে। যদি রাত বিরেতে কিছু দরকার পড়ে, গাড়ি যদি সঙ্গে থাকে, আপনারা অনায়াসে নেমে যেতে পারেন। আসার পথে একটা গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলও চোখে পড়লো। যেরকম বলছিলাম, এর আগের সিকিমের যিনি চিফ মিনিস্টার ছিলেন পাওয়ান চামলিং, এটা তার নেটিভ ভিলেজ। তো ন্যাচারালি এই জায়গাগুলি উনি অনেক ডেভেলপ করেছেন। এখান থেকেই কিন্তু ভালেদুঙ্গা রোপওয়ের দিকেও চলে যাওয়া যায়। চলুন রিসর্টের বাইরের অংশটাকে বিদায় জানিয়ে আস্তে আস্তে রিসেপশন এবং ওনাদের ওয়েটিং এরিয়াটা দেখাই। এই রিসর্টটা এত সুন্দর লেগেছিল, আমি যেদিন দেখেছি সেদিনই প্ল্যানে ইনকর্পোরেট করেছি। আমার প্রথমে ইচ্ছে ছিল রাবাংলার বুদ্ধ পার্কের ওখানে কোথাও থাকা, তবে আমি দেখলাম সেই জায়গাটি অনেকবার দেখিয়েছি, তাতে নতুনত্ব অফার করার মতো কিছু থাকবে না। আপনারা যারা দার্জিলিং বা নর্থ বেঙ্গলে এসছেন, এই ইয়াশাশ্রী গ্রুপ কিন্তু খুব কমন একটা গ্রুপ। দার্জিলিংয়ের একদম কেভেন্টার্সের পাশেই ওনাদের একটা হোটেল আছে সুমি ইয়াশাশ্রী বলে। তো ওই সুমিটেল সুমি ওই গ্রুপেরই কিন্তু এই হোটেলটা। এখন কি সুন্দর তৃষা, তাই না রে? অপূর্ব একটা মানে পিসফুল পরিবেশ। না, আমি বলছি ওয়েদারটা আমাদের সাথেই দিয়েছে, আমরা তো বৃষ্টি চাইছিলাম না। তবে এখানে দেখ আর গরমটাও নেই কিন্তু। আমরা নিচে যখন সিংতামের ওখানে ছিলাম, ধর মাত্র 13 কিলোমিটার এখান থেকে, ওখানে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। এখানে কিন্তু হাওয়াটা ঠান্ডা। যাই হোক, কি সুন্দর অপূর্ব ওয়েটিং এরিয়া দেখুন। এটা ওনাদের রিসেপশন ডেস্ক, আর এই সুমি গ্রুপেরই আরও বিভিন্ন জায়গায় হোটেল আছে। কোন কোন জায়গা একটু দেখে নিন: দার্জিলিং, গ্যাংটক, পেলিং, ইয়াংয়াং, লাচুং, লাচেন, আরও অনেক। পিছনে ফেলে এলাম রিসেপশন। এটা একটা কমন সুন্দর বসবার জায়গা, কি সুন্দর সোফা টোফা দিয়ে সাজানো দেখুন, এবারে ঝাঁ চকচকে।
আর এই রিসেপশন লাগোয়া যে ফ্লোরটা, সেখানেই কিন্তু আমাদের রুম। এটা দিয়ে ওপরের দিকে চলে যাওয়া যায়। উই হ্যাভ বিন অ্যালটেড রুম নাম্বার 102। আপনাদের দেখাই, এই হচ্ছে রুম নাম্বার 102। চলুন চট করে আপনাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। ঢুকেই যেটা বলতে পারছি, দারুণ লাগছে। আগে ফার্স্ট কথা, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, দারুণভাবে মেনটেন্ড একটি রুম, অ্যাজ এক্সপেক্টেড ফ্রম আ প্রিমিয়াম গ্রুপ অফ হোটেলস। কি কি আছে ঘরটায় দেখিয়ে দিই। আর এই ঘরগুলো এখন ব্রেকফাস্ট ছাড়া, আমি বারবার বলছি, MMTতে 2000 থেকে 2100 টাকায় পেয়ে যাবেন। ব্রেকফাস্ট দিলে আরও 400-500 টাকা বাড়তে পারে। ঢুকে ডান দিকে একটা লাগেজ রাখবার মতো জায়গা, এদিকে একটা বিরাট বড় আকারের আয়না, একটা ছোট ওয়ার্ড্রব, কিং সাইজের বেড, দুদিকে দুটো সাইড টেবিল, একটা ঘরে বসবার মতো সোফা, এখানে একটা ওয়ার্ক ডেস্ক, টিভি আছে, ইলেকট্রিক কেটেল পাবেন, কাপ, প্লেট, সমস্ত কিছু দিয়েছেন। চা কফি বানানোর প্রতিটা সরঞ্জাম পেয়ে যাবেন। এই জানলা থেকে তো আশপাশের ভ্যালির একটা স্প্লেন্ডিড ভিউ আছে। আর এটা হচ্ছে রুমের সাথে লাগোয়া ওয়াশরুম, আপনাদের একটু দেখিয়ে দিই। এইরকম কিন্তু কিছুটা টয়লেটটাও বেশ বড়, পরিষ্কার, খুব ভালো লাগছে। এবং ডেডিকেটেড একটা শাওয়ার এরিয়া পাবেন আপনারা। ফ্রেশ টাওয়েলস দিয়েছে, কিট যা দরকার পড়তে পারে, সাবান, শ্যাম্পু, সেগুলো দেয়া আছে। এখানে ওয়াটার হিটার আছে, যেটা অবশ্যই লাগবে। হ্যান্ড ওয়াশ একটা আলাদা করে দিয়েছেন। এবং আপনারা যদি বাড়ি থেকে কোনো কিট না এনে থাকেন, শেভিং কিট, শাওয়ার ক্যাপ, টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো ওনারা কিন্তু সমস্তটা দিয়েছেন। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ঝকঝকে একটা টয়লেট। আচ্ছা, আমরা যে মানের রুমে ছিলাম, এটা হচ্ছে ওনাদের এখন সব থেকে বেসিক মানের রুম আর কি। যেরকম বলছিলাম, রিসেপশন লাগোয়া রুমটা আমাদের প্রথমে দেখিয়েছিল 102। এখান থেকে ভিউটা ভালো, বাট আই ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অন আ হায়ার ফ্লোর রুম আরও বেটার হবে। তো আমি ওনাদের রিকোয়েস্ট করলাম যদি ওনারা আপগ্রেড করে দিতে পারে সেম চার্জের মধ্যে, কারণ এখন কিন্তু অকুপেন্সি কম, অত ভিড় নেই হোটেলটায়। তো ওনারা হায়ার ফ্লোরের রুমগুলো দিতেই পারেন। তো চলুন হায়ার ফ্লোর থেকে কি বাড়তি ভিউ পাচ্ছি বা কি কি দেখতে পাচ্ছি সেটা দেখাই। তবে অবশ্যই যেটা এর আগে দেখানো হলো না আপনাদের, সেটা হচ্ছে এই যে আমাদের রুমের জানালা, সেটা 102তে থাকলেও কিন্তু এই রকম কিন্তু সুন্দরভাবে ঘরে বসে আপনারা পাহাড় এবং একটা ভ্যালির ভিউ পাবেন। যে জন্য আমি আপগ্রেড করাতে চাইছি সেটা হচ্ছে ভিউটা খানিকটা অবস্ট্রাক্টেড ন্যাচারালি, যেহেতু এটা জাস্ট ফার্স্ট ফ্লোর। সেকেন্ড বা থার্ড ফ্লোর থেকে কিন্তু ভিউটা আপনারা বুঝতেই পারছেন অনেকটা বেটার পাবেন। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 302। আমরা 102 যে রুমটা দেখালাম, একই মানটা, সমস্তটা একই রকম। একটা জিনিস এখানে আমার নোটিস হলো যে এখানে কিন্তু আবার ফ্যান নেই। ওই রুমটাতে ফ্যান ছিল। এখানে দুপুরটা একটু গরম থাকে, তো আপনাদের ফ্যান লাগতে পারে। এখানে তো এসির ব্যবস্থা কিছু নেই। দেখছি আমরা ওই জন্য একটু মানে কি বলবো, দোনামনো করছি কোন রুমটায় থাকবো। বাট হ্যাভিং সেড দ্যাট, যারা শীতকালে আসবেন তাদের তো আর ফ্যানের প্রয়োজন পড়বে না। এখান থেকে ভিউটা ইজ টু ডাই ফর, অপূর্ব। দেখুন শুধু জানলা থেকে আশপাশটা। রুম নাম্বার 206, এই প্রপার্টি সুইট ক্যাটাগরির রুম। এগুলোরও ভাড়া এখন যেহেতু ইন্ট্রোডাক্টরি অফার চলছে, খুব বড় জোর 3,500 থেকে 4,000 টাকার মধ্যে হবে। অ্যান্ড ইটস আ স্টিল ডিল। আবারও বলছি, দেখুন ঘরটা শুধু দেখুন, কি অপূর্ব সুন্দর। এখানে একটা ডেডিকেটেড সিটিং এরিয়া, যেরকম সমস্ত সুইট রুমসে হয়ে থাকে, একটা সোফার জায়গা, এখানে দুজন মানুষ শুয়ে পর্যন্ত পড়তে পারেন। দারুণ লাগছে, যেরকম সুন্দরভাবে সাজানো, বড় সড়ো। এইখানে আবার ফ্যান আছে, এদিকটা একটা আয়না। আর এটা হচ্ছে আপনার বেডরুমের এরিয়াটা। দারুণ সুন্দর একটা বেড। এখান থেকে আপনারা ফাটাফাটি একটা ভ্যালির ভিউ পাবেন। আপনাদের দেখাই, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি যে অপূর্ব ওই জায়গাটা। এই নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওখানে এই ব্যারেজের কাজ হচ্ছে। আর এরকম এই গোটা চত্বরটা সবুজে ঘেরা পাহাড়, আপনি যেদিকেই তাকাবেন দেখতে পারবেন। আর রুমের অ্যামিনিটিস বা অন্যান্য সুবিধে সব একই রকম। আর এদিক দিয়ে কি দেখা যাচ্ছে, এদিকেও একটা কিন্তু পর্দা দিয়ে ঘেরা জায়গা আছে। আচ্ছা, এটা রিসর্টের ভিতরের অংশটা দেখা যাচ্ছে। দুদিক খোলা এই রুমটার, ওই জন্য এত স্পেশিয়াস, এত দারুণ লাগছে ঘরটা। আর এই রুমের টয়লেট, এটা আলোগুলো জ্বালিয়ে দেখাই আপনাদের। অ্যাজ এক্সপেক্টেড, বড়, ওয়েল মেনটেন, খুব সুন্দর টয়লেট একটা। আমাদের ওই রুমের যে টয়লেটগুলো দেখাচ্ছিলাম সেগুলো
আয়তনে একটু ছোট, এগুলো আরো বড় এবং আরো সুন্দরভাবে সাজানো বলতে পারে। আর এই ওয়ার্ড্রপগুলিতে দুটি এক্সট্রা মাথার বালিশ এবং একটা সেফ আছে, এটা আমরা কিন্তু এসে চোখে পড়েনি। যাই হোক, আমার তো রুমগুলো দেখানো হলো। আপনারাই জানান আপনাদের ইয়াং এই নতুন পাহাড়ি জনপদ এবং এই আশাশ্রী ইয়াং যে কারবারি রিসোর্ট সেটা আপনাদের কেমন লাগলো। এই রিসোর্টটির সঙ্গে কিন্তু একটা স্পাইরো ফ্যাসিলিটি আছে, সেটা ফাংশনাল কিনা জেনে বলবো। আর আমরা যেরকম দেখাচ্ছিলাম 102 দেখলাম, 302 দেখলাম, কিন্তু আমরা ফাইনালি সেটেল ফর রুম নাম্বার 202, কারণ এখানে একটা ফ্যান আছে। আসলে আমরা যে সময় এসেছি হিউমিড, মানে একটু গরম লাগছে, ফ্যান ছাড়া থাকা যাবে না। 302-তে হয়তো ওনাদের এখনো যেহেতু এটা সবে তৈরি হচ্ছে আর কি রেনোভেশনের পর, তো ওনাদের ফ্যানটা লাগানো হয়নি। 302 এর রুমের ভিউটা আরেকটু আনঅবস্ট্রাক্টেড যেহেতু অন হায়ার ফ্লোর, বাট দিস অলসো ইজ গুড এনাফ। আর এই প্রত্যেকটি রুমেই আগে দেখানো হয়নি, বেড সাইড একটা ইন্টারকম আছে রিসেপশন বা হাউসকিপিং এর সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং এনাদের একটা ইনহাউস রেস্টুরেন্ট আছে। এতটা রিমোট এরিয়া, বুঝতেই পারছেন, বাইরে গিয়ে খাবার খুব একটা অপশন নেই। স্নান করে ফ্রেশ হলাম, এবার লাঞ্চ করতে যাব। তবে লাঞ্চ করতে যাওয়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য এই ইয়াং গ্রামের ব্যাপারে আপনাদের দিয়ে দিই। আমাদের হোটেলটা যেখানে অবস্থিত, অ্যাটলিস্ট আমাদের মোবাইলের অল্টিমিটার বলছে আমাদের অল্টিটিউড অ্যারাউন্ড 1360 মিটার। অল্টিটিউড কিন্তু খুব একটা বেশি নয়। আর আরেকটা যেটা ব্যাপার, এখানে ধরুন শীতকালে যে ঠান্ডা পড়ে আর নতুন করে বলবার কিছু নেই, কারণ এখান থেকে রাবাংলা বা নামচি বেশ কাছেই, 1 ঘন্টাও না গাড়িতে। তো ওই সব জায়গায় যেহেতু ঠান্ডা পড়ে, ন্যাচারালি সেম নেবারহুড যেহেতু, শীতকালটা আপনারা ভালো ঠান্ডা পাবেন। তবে এই অফ সিজনটা আর কি, এই জুন জুলাই মাস নাগাদ আমরা যখন এসছি, এখানে আমি দেখছি সকালবেলা টেম্পারেচার ওঠে 32-33 ডিগ্রি অবধি, বেশ গরম। তবে রাত্রিবেলা এই টেম্পারেচারটা কমে নেমে যাচ্ছে 17 থেকে 16 ডিগ্রি মতো। এইটা কিন্তু এখানের ওভারঅল কি বলবো পরিবেশ। আপনারা শীতের পোশাক ওই হালকা একটা জ্যাকেট সঙ্গে রাখতে পারেন। আমরা এরপরে পেলিং চলে যাব, পেলিং এ ঠান্ডাটা ন্যাচারালি একটু বেশি হবে কারণ ওখানে অল্টিটিউড বেশি। তবে এখানে কিন্তু দিনের বেলা তো লাগছেই না, রাত্রিবেলাও কত লাগবে জানি না, একটা মোটা জামা পরলেও এনাফ আপাতত যা দেখছি। আর রাস্তা ওভারঅল বেশ ভালো পেয়েছি, কোথাও কোনো অসুবিধা হয়নি। আমরা যেহেতু 2বার মতো ব্রেক নিয়েছিলাম তাই আমাদের 5 ঘন্টা নিল। আপনারা যদি একটা ব্রেক নিয়ে এখানে আসেন, আমার মনে হয় এনজেপি থেকে রাস্তা ভালো পেলে 4.5 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি লাগবার কথাই নয়। এবং এখানে থেকে যেরকম বারবারটা বলছি, আপনারা একটা মানে ডে ট্রিপ করে সমস্ত সাইট সিইং করে আবার এখানে ফিরে আসতে পারেন। সাইট সিইং বলতে কি, সামরুপসে, নামচি, তারেভির, রাবাংলার বুদ্ধ পার্ক, তারপর ইভেন পেলিং এর সাইট সিইং সবকিছুই কিন্তু এখানে যদি 2 রাত্রি বা 3 রাত্রি থাকেন থেকে করা যায়। আমরা 3 নাইট 4 ডেজের জন্য এবার এসেছি। আমরা প্রথম রাত্রে এখানে কাটালাম, কারণ একবারে পেলিং ওঠাটা একটু হেকটিক হয়ে যায়। তো প্রথম দিনটা একটা মধ্যবর্তী জায়গায় কাটালাম, শরীরকে খানিক অ্যাক্লিমেটাইজ করে আমরা পেলিং এর দিকে রওনা হব কালকে। আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন মেন্টালি প্রিপেয়ার হয়েই আসবেন যে এখানে কিন্তু আপনাকে ইনহাউস রেস্টুরেন্টেই খেতে হবে। কেন কি, যেহেতু এটা একটা অফবিট গ্রাম, বাইরে কিন্তু আলাদা কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট বা খাওয়ার কোনো জায়গা, হোটেল আপনি পাবেন না। তো আপনাকে ইনহাউস রেস্টুরেন্টে এদের প্রচুর অপশন রয়েছে, চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান অপশনস রয়েছে, তো পেয়ে যাবেন খাবার। আর আমি তৃষা যেটা বললো, জাস্ট একটা জিনিস অ্যাড করবো, যে রুম বুক করবার সময়তেই কিন্তু ব্রেকফাস্ট প্লাস ডিনার প্ল্যান নিলে আমার মনে হয় একটু কিফায়তি হবে। একদম। আর আমি যেটা দেখলাম মেনু কার্ড থেকে, এদের কিন্তু খাবারের দামও বেশ রিজনেবল। আচ্ছা, সেটা অবশ্য আমি চেক করিনি। আমরা কি অর্ডার দিয়েছি আজকে? আমি আজকে অর্ডার দিয়েছি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, ড্রাই চিলি চিকেন নিয়েছি, ফ্রেশ লাইম সোডা নিয়েছি। চল তাহলে রেস্টুরেন্টে যাওয়া যাক। প্রায় 2:30-3টে বাজতে চললো, এখনো লাঞ্চ করবার সুযোগ হয়নি। দেখা যাক কোথায় রেস্তোরাঁটা, আমরাও জানি না। আচ্ছা, এটা কি ছিল? এটা কনফারেন্স রুম। খোল একটু দেখি। এই অর্কিড বলে যে জায়গাটা, এটা ওনাদের কনফারেন্স রুম। আসলে এই অঞ্চলের বুঝতেই পারছেন, এটা একটা প্রিমিয়াম জায়গা। লোকাল মানুষের গ্যাদারিং বা অন্যান্য কাজে, অফিসিয়াল পারপাসে বোধহয় এটা ব্যবহার হয়ে থাকে। যে জিনিসটা ভালো লাগছে না, সব ভালো জিনিস তো বললাম, সেটা হচ্ছে দেখুন এনাদের রিসেপশনটা বেশিরভাগ টাইম কিন্তু আনঅ্যাটেন্ডেড হয়ে পড়ে আছে। ল্যাক অফ ম্যান পাওয়ারের একটা প্রবলেম আছে, যেহেতু নতুন তৈরি হয়েছে। তো এটাকে ওনাদের শুধরে নিতে হবে। মানে আমাদের ধরুন রেস্টুরেন্টটা যে আমরা খুঁজে পাচ্ছি না, সেটা বলে দেওয়ার মতো কাউকে দেখছি না। একজন ভদ্রলোকই সব করছে। এটা আবার এই হোটেলটারই কিন্তু একটা এক্সটেনশন এরিয়া বলতে পারেন। এদিকটা আবার কি আছে, সবকটা অংশই খুব সুন্দরভাবে সাজানো, খুব অ্যাস্থেটিক্যালি ডেকোরেট করা। আমার মনে হচ্ছে এইটাই উনি বলছেন, এই নিচে। এই গার্ডেনটা দেখুন, শুধু পুরো সবুজ পাহাড়ে ঘেরা একটা গার্ডেন। খেয়ে দিয়ে আসবো, এখানেই অনেকটা সময় কাটিয়ে নেওয়া যাবে।
কি অপূর্ব লাগছে। আচ্ছা, এইটা আমি বুঝতে পারলাম যে এটা হোটেলের ব্যাকইয়ার্ড মতো, বুঝেছেন? এবং এখান থেকেই কিন্তু আপনারা আশপাশটা দারুণ সুন্দরভাবে দেখতে পারবেন, ফাটাফাটি জাস্ট। আচ্ছা, অনেক খুঁজে শেষমেশ পাওয়া গেছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা, অনেক অনেক জায়গা জুড়ে। এইখানটা দেখুন এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই দিকটা বুঝতে পারছি ব্রেকফাস্ট বাফে বা অন্যান্য জিনিসগুলো ওনারা সার্ভ করে থাকেন। आप लोगों के रात में भी डिनर का बफे का ये रहता है ना इंतजाम कभी कभी गेस्ट होने से? ওকে, এইখানটা হচ্ছে সেই জায়গা। আমরা একটা ভিউ এরিয়া নিয়ে বসেছি, আর ওফ, এই জায়গাটা তো দেখিনি। এটা একদম রেস্টুরেন্টের লাগো একটা অংশ, একটা সিট আউট এরিয়া মতো বলতে পারেন। প্রচুর সোফা, চেয়ার, টেবিলস দিয়ে সাজানো। আমরা যেদিকটা ঘুরছিলাম সেদিক থেকেও হেঁটে এদিকটা কানেক্ট করা যায়। কি অপূর্ব দেখুন শুধু। আবার এসে গেছে তৃষা, কি দিল রে এখন অবধি? ওই চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম আর ড্রাই চিকেন। দেখে খেয়ে বল কেমন হয়েছে। আমরা বিলটা এলে অবশ্যই বলবো যে ইভেন্চুয়ালি কত টাকা পড়লো আমরা যা খাচ্ছি। আর এই দিকটা হচ্ছে দেখুন রিসর্টের এন্ট্রান্সটা। এখানে আপনারা বাইক, স্কুটি, গাড়ি জানিয়েই আসুন, এরকম ভালো পার্কিং খুব কম হোটেলেই থাকে। এবং দিস ইজ আ ক্লোজড পার্কিং, মানে এমন নয় যে আপনাকে রাস্তায় গাড়ি রেখে এখানে মানে হোটেলে থাকতে হবে। তবে আজকে একটা মজার জিনিস শুনলাম তৃষা, আমরা ছাড়াই হোটেলটা আজকে কেউ নেই, মানে এতটাই নতুন, অনেকে বোধহয় এরকম একটা কিছু এক্সিস্ট করে জানেই না। এক্স্যাক্টলি, আর এখন তো এমনি অফ সিজন, আর অফবিট প্লেসে আসার লোক কম। আমি জানিস এই হোটেলটার খোঁজ পেয়েছিলাম রাবাংলার হোটেল খুঁজতে খুঁজতে। তো আশা করি আমাদের এই ভিডিওটা দেখবার পরে যারা রাবাংলায় থাকবে ভাবছে, তারা একটা অল্টারনেট হিসেবে এটাকে ভেবে দেখতে পারে, কারণ এখান থেকে রাবাংলা ঘুরে আসাটা কোনো ব্যাপারই নয়। আর রাবাংলার ভেতরে তো একটাই হোটেল, হ্যাঁ ভালো স্ট্যান্ডার্ড হোটেল ওখানে একটা দুটো আছে, তবে অনেকবার অনেক লোক গেছে, এটা তো একেবারেই নতুন জায়গা। খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো, কি বলিস? একদম। আমার আর তৃষার দুজনেরই এক্সপেকটেশনের অনেক বেশি পেলাম বলবো। আমরা সিম্পল খাবারই খাচ্ছি, যেরকম বলছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফ্রেশ লাইম, তিনটেরই স্বাদ ভালো। এবং এরকম একটা সুন্দর পরিবেশে বসে খাবার মজাটাই আলাদা। আমরা আছি 202-তে। 203টা আরেকটা বেটার ক্যাটাগরির রুম। তফাৎ বলতে একটাই, রুমটা আরেকটু স্পেশিয়াস, আর এটা একটা ব্যালকানি আছে, প্রাইভেট রুমের সাথে ব্যালকানি আছে। আসবাবপত্র, অ্যামিনিটিস সব একই রকম। এদিকে লাগেজ রাখবার জায়গা, টয়লেটটাও আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুমের যেরকম টয়লেট দেখলেন একেবারেই একরকম, তবে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই বারান্দার ভিউ। এদিকে একটা স্পেশিয়াস রাইটিং ডেস্ক মতো আছে, আর এদিক থেকে কি দেখা যাচ্ছে আপনাদের একটু দেখাই। বাহ বাহ, দারুণ। এইখান থেকে কিন্তু গোটা পাহাড়ের একটা ফাটাফাটি ভিউ আছে। আমি আগে জানলে হয়তো এই রুমটাই নিতাম। এখান থেকে না আরও আনঅবস্ট্রাক্টেড, জানেন তো, নিচে তিস্তা নদীর দিকটা বলুন কিংবা এদিকের যে উঁচু পাহাড়গুলো অপূর্ব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখিয়ে রাখি, আবার এদিকটা থেকে রিসোর্টের সামনের অংশটাও দেখা যাচ্ছে। বারান্দায় সুন্দর দুটো বসবার জায়গা আছে, খুব সুন্দর স্পেশিয়াস, নিট অ্যান্ড ক্লিন একটা রুম। আমার এই প্রপার্টিতে দেখা, আমি এটাকে সুইট রুমের থেকেও এগিয়ে রাখবো, কনসিডারিং দি কাইন্ড অফ ভিউ দ্যাট ওয়ান গেটস while you are here on the balcony। অপূর্ব, একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ রুম। চলে আসুন অবশ্যই এখানে। সন্ধে নেমে গেছে সাউথ সিকিমের এই ছোট্ট পাহাড়ি গ্রাম ইয়াংয়াংয়ে, আর শুধুই একটা অদ্ভুত পোকার ডাক ছাড়া আর কিন্তু আপাতত কিছুই শুনতে পাচ্ছি না। দেখুন, আমি যদি চুপ করে যাই শুধু এই পোকার ডাকটা শুনতে পারবেন। শুনছেন? অদ্ভুত সব পাহাড়ি নানা রকম পোকা বা পাখিদের একটা গুঞ্জনের মিশ্রণ আমার কানে আসছে। দূর দূর অব্দি কোনো লোক, কোনো বাড়িঘর কিচ্ছু চোখে পড়ছে না। ড্রোন শটসগুলো তো আপনাদের দেখালাম, আমরা যে লোকালিটির মধ্যে আছি এইখানটা ইমিডিয়েটলি কিছু নেই। আপনাকে আরো 1-1.5 কিলোমিটার দূরে চলে গেলে লোকের বাড়িঘরদোর পাবেন। আর এই আশাশ্রী কারবারি রিসর্টটা বাইরে থেকে কিছুটা এরকম লাগছে, এখনো যদিও সমস্ত আলো জ্বলেনি।
ওনাদের এই যে মেন রেস্টুরেন্টের এরিয়া, তার পাশে না একটা খুব কোজি বসবার জায়গা আছে। এখানটা আমার বিকেলটা এসে বসবার ইচ্ছে ছিল। আমরা টুকটাক কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, এখানে বসে সেই খাওয়া দাওয়াগুলো করবো। আর এই জায়গাটায় অনেকে মিলে আপনারা যদি আসেন, খুব সুন্দর একটা বিকেলে আড্ডা দেওয়ার জায়গা হিসেবে কনসিডার করতে পারেন। চলুন এই সুন্দর মাথায় ছাউনি দেওয়ার জায়গাটায় বসি। এবার কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে, টেম্পারেচার এখন 17-18 ডিগ্রির মধ্যে হভার করছে। আর এই জায়গাটায় আপনি বসবেন এবং পিছনটা তাকালেই এরকম সুন্দর পাহাড়। কি অপূর্ব না তৃষা এই কমন ওয়েটিং এরিয়া বা কি বলবো খাবার জায়গাটা। এত ভালো লাগছে, নির্জন, এত কোজি, ভীষণ ভালো লাগছে। আমি তৃষাকে বলছিলাম আজকে যেন মনে হচ্ছে আমি এই রিসোর্টটার মালিক, যেন আমারই জন্য সমস্ত রান্না বান্না হচ্ছে, লোকজন আমাদেরই জন্য সব করে বেড়াচ্ছে। যাই হোক, ভালো, এরকম জিনিস তো চট করে পাওয়া যায় না এই ভিড়ভাট্টার মরশুমে। এরকম একটা হোটেল বা একটা রিসোর্টে সম্পূর্ণ আমরা একা। আর ওই নিচে দেখুন তিস্তার ওই অঞ্চলটিতে ছোটখাটো বাড়িতে আলো জ্বলে গেছে। রাত্রির বেলা আরো ভালো লাগবে যখন সমস্ত ঘর বাড়িতে আলো জ্বলে যাবে এবং বাইরেটা পিচ ডার্ক হবে। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। তৃষা একটু বলে দে কি কি নেওয়া হয়েছে। আমি নিয়েছি পিনাট মশলা, এটা দেখে আমাদের ভালো লাগলো, আমার খুব ভালো লাগে জিনিসটা। আচ্ছা। আর চিকেন পপকর্ন, ওই স্মল চিকেন ফ্রাই টাইপের। আচ্ছা, আর এর সাথে কফি বলেছিলি না? আর কফি বলেছি, হ্যাঁ, মিল্ক কফি দিতে হবে। আচ্ছা, আসুক সেটা দেখাতে পারবো। ইউজুয়ালি আমরা একটা পোর্শনই করেছি, কারণ পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি একটা পোর্শনে 2-3 কাপ হয়ে যায়। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। চলুন খেয়ে নেওয়া যাক, খেয়ে জানাবো কেমন লাগলো স্বাদ। ইভিনিং স্ন্যাক্স আবারও পরিমাণেও যথাযথ এবং খাবার স্বাদ খুব ভালো লেগেছে। আমরা যেটুকু 2-3 রকম পদ খেলাম ইভিনিং স্ন্যাক্স হিসেবে, সেটা কফি বলুন, চিকেনের ওই পকোড়া টাইপের আইটেমটা, প্লাস এই পিনাট মশলা, এভরিথিং ওয়াজ লাইক মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড এবং স্বাদ খুব ভালো লেগেছে ওনাদের। আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম এরকম রিমোট এরিয়ায়। প্রথম কথা হচ্ছে এত যে ভেরিয়েশন পাচ্ছি এটাই একটা বড় ব্যাপার। হোমস্টেতে থাকলে তো জানেন সেই সাদামাটা ওদের ওই একটা ফিক্সড মিল প্ল্যানের বাইরে খাবার হয় না। এত রিমোট এরিয়া, এত সুন্দর রিসোর্ট, থাকার ব্যবস্থাপনা এবং খাওয়াটাও আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারেন। সো অবশ্যই এটা একটা পজিটিভ দিক বলতে হয়। আর সকাল থেকে আবহাওয়া কিছুটা এরকম। বলে রাখি, এই যে হোটেল, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে আর সেটা বলা হয়নি, আমাদের হোটেলের নর্থ ওয়েস্ট এই রকম জায়গাটিতে। তো এখানে ক্লাউড না থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে আকাশ বেশ পরিষ্কার, মানে জুন মাসের একটি মধ্যবর্তী সময় আমরা এই সিকিমের ট্যুরটা করছি, সেই অনুযায়ী যদি বলি এরকম ক্লিয়ার আকাশ কিন্তু বারবারই, আমি কালকেও যেরকম বলছিলাম, আমাদের শরৎকাল মনে করাচ্ছে। পাহাড়ের প্রতিটা স্তর খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমরা আজকে এখান থেকে রাবাংলা হয়ে টেমির দিকটা হয়ে পেলিংয়ে যাব, সেখানে কি আবহাওয়া পাই আপনাদের দেখাতে থাকবো। তবে যেটা সব থেকে সারপ্রাইজিং পার্ট হচ্ছে, এই দেখুন ঘরে কিন্তু আমাদের অনবরত ফ্যান চালিয়ে বসে থাকতে হচ্ছে। এমন কি এটা আমার জীবনে প্রথম হলো, আমি আর তৃষাতেই আলোচনা করছিলাম যে এই রোদটা সকালে যখন উঠলো যেন মনে হচ্ছে পর্দাটা টেনে রাখলে ভালো, কারণ ঘরে একটা গরম ভাব ঢুকছে এই রোদটা গায়ে পড়লে। পাহাড়ের যে এইরকম উষ্ণায়নের ফল, তা আমরা এই প্রথম ভোগ করছি। ব্রেকফাস্টে নিয়েছি দুটো কফি, আর সাথে রয়েছে এটা ভেজ সবজি কিছু একটা, পুরির সাথে হয়তো। আচ্ছা, এখানে রয়েছে পুরি, বাবা পুরিগুলো বিশাল সাইজ। আচ্ছা, এখানে আমি নিয়েছি স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। এখানে রয়েছে কাট ফ্রুটস। আচ্ছা, তৃষা আর আমি যেটা কাল বলেছিলাম, এই যে ব্রেকফাস্টের প্ল্যাটার দেখছেন এটা কমপ্লিমেন্টারি। যেহেতু হোটেলে এখন শুধু আমরাই একমাত্র গেস্ট, তাই এখানে ব্রেকফাস্ট বাফের কোনো কনসেপ্ট নেই। কাল রাত্রিরেই তৃষার থেকে বোধহয় জেনে নিয়েছিল বল যে কি কি খাবি। একদম। তবে আমি কিন্তু এই ভিন্ডির তরকারি খাবো বলিনি, যাই হোক এটাই আমায় দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম আলু বা অন্য কিছু থাকবে, জানি না কেমন লাগবে লুচির সাথে খেতে। তুই বাড়িতে খাও না? হ্যাঁ, এইরকম একটা অদ্ভুত, যাই হোক আর কিছু করার নেই।
এখানে ব্রেকফাস্ট বাফের ব্যাপারটা পাবেন না, কিন্তু যাই হোক ওনারা ঘরেই সমস্তটা সাজিয়ে দিয়ে গেছে। তবে আনফর্চুনেটলি যে জিনিসটা আমাদের একটা খুব আকর্ষণের জায়গা ছিল ইয়াংকে যে জন্য বেছে নেয়া, সেটা হচ্ছে ইয়াং টু ভালেদুঙ্গা রোপওয়ে। আমরা কালকে একটু মনে মনে চিন্তাতেও ছিলাম যে আমরা নেটে রিভিউ যা দেখেছি ওই রোপওয়েটার ব্যাপারে সেটা 5 থেকে 6 মাস আগে, এবং এখানে এসে আমাদের অ্যাপ্রিহেনশনটা সত্যিই প্রমাণিত হলো। এখন না মেনটেনেন্সের জন্য ওই ভালেদুঙ্গা রোপওয়েটা বন্ধ আছে। এবার সম্ভবত সেটার কারণ হচ্ছে এখানের এই অকাল বর্ষা। এই যে রোপওয়ে, এটা প্রায়, আমি এক্স্যাক্টলি তথ্যগুলো একটু এদিক ওদিক হতে পারে কারণ আমি তো সেখানে যাওয়ার সুযোগ পেলাম না, তবে দেখলাম মোটামুটি ও 1800 মিটার অ্যাসেন্ট করে আর কি ডিউরিং ইটস জার্নি। 6 মিটার পার সেকেন্ড স্পিডে চলে, 3.5 কিলোমিটার লং রোপওয়েটা। একদিকে যেতেই প্রায় আধ ঘন্টা সময় লাগে। ভারতবর্ষের সম্ভবত লংগেস্ট রোপওয়ে ইন টার্মস অফ লেন্থ। প্রচুর স্টিপ, যাদের হাইটের সমস্যা আছে তাদের একেবারেই যাওয়া উচিত নয়, ভয় লাগতে পারে, খুব স্বাভাবিক। নিচটা আপনাদের শুধু খাদ চোখে পড়বে। তবে যারা এই রোপওয়েটা অ্যাভেল করবেন, ইভেন্চুয়ালি খোলা পাবেন, আকাশ পরিষ্কার থাকলে অপূর্ব সুন্দরভাবে রাবাংলা, নামচি, কাঞ্চনজঙ্ঘা আপনারা ফাটাফাটি ভাবে দেখতে পারবেন। টিকিটের প্রাইসিং একটু বেশি, পার হেড যেটুকু লাস্ট শুনেছিলাম 950 টাকা করে খরচ পড়ে। হ্যাঁ, তবে মানে ইটস আ রাইট টু রিমেম্বার, ভারতের অন্যান্য যে জায়গায় রোপওয়ে আছে তার মধ্যে আপনারা গুলমার্গের যেটা গন্ডোলা সেটাই সব থেকে বিখ্যাত, অতটা হাই অল্টিটিউডে। কিন্তু সিকিমের মতো জায়গায় এরকম একটা অফবিট ভিলেজে এরকম একটা জিনিস যে অবস্থান আছে আমরা মনে হয় অনেকেই জানতাম না, আমিও নিজে জানতাম না সপ্তাহখানেক আগে। আপনারা অবশ্যই অ্যাভেল করবেন। এবার আমাদের দুর্ভাগ্যবশত হলো না, তাই আমরা কি করব, আজকে পেলিং এখান থেকে যদি সরাসরি আমরা যাই, পেলিং মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগে আমরা যেখানটায় উঠবো, নাকুর কাছে গিয়ে লোয়ার পেলিং এ। তবে আমরা ডিরেক্ট যেহেতু যাচ্ছি না, ঘুরে ঘুরে যাব, রাবাংলা দেখবো, টেনি দেখবো, তাই আমাদের ঘন্টা 5 মতো নিতে পারে দিস ওভারঅল জার্নি। আমাদের বেরোতে বেরোতে 11টা বাজবে, হয়তো পেলিং এ পৌঁছবো 4টায় গিয়ে। এই ওভারঅল প্ল্যান। কিছু করার নেই, ভালেদুঙ্গা রোপওয়েটা মিস হলো। তবে আপনারা যখন এখানে আসবেন একটু খোঁজ খবর নিয়ে আসবেন। আই হোপ ইউ উড এনজয় দি এক্সপিরিয়েন্স, স্পেশালি যারা একটু অ্যাডভেঞ্চারাস মানুষজন আর কি। আমাদের ব্রেকফাস্টের পর্ব মিটলো। এবার আমার আর তৃষার তরফ থেকে না কিছু ফাইনাল পার্টিং ওয়ার্ডস অ্যাবাউট দি ওভারঅল ইয়াং ভিলেজ এবং আমাদের এখানে থাকবার যা অভিজ্ঞতা হলো। আমি আর তৃষা দাই এক্ষুনি আলোচনা করছিলাম, মোটামুটি এখানের থাকাটাকে আমি শুধু যদি এই থাকাটুকুকে আলাদা ভাবি, 10-এর মধ্যে বোধহয় 8 নম্বর দেওয়া যেতে পারে। দেওয়াই যায়। সব থেকে বড় কথা, এরকম একটা নির্জন নিরিবিলি পরিবেশে যারা অফবিট প্লেসে আসতে ভালোবাসেন, সবসময় হোমস্টেটাই মাথায় আসে হিসেবে থাকে বা মাথায় আসে। এরকম একটা সুন্দর হোটেল, রিসর্ট, এরকম একটা জিনিস এখানে তো মানে পাওয়া মুশকিল না। তো সেক্ষেত্রে এভাবে থাকাটা একটা অফবিট প্লেসে এসে ভালো লেগেছে। আমার মনে হয় এখানে সব থেকে বড় যেটা পাওনা, আপনারাও যখন আসবেন কিছুটা অ্যাগ্রি করবেন, সেটা হচ্ছে প্রপার্টি হেলথ। ভিন্নভাবে আমরা কালকে সেটাকে প্রজেক্ট করে দেখিয়েছি। ঘরের মান বলুন, ওভারঅল যে রিসোর্টের মেনটেনেন্স, সব দিকে ভালো লেগেছে আমাদের রিসোর্টটা। তবে আমার আজকে ওনাদের ব্রেকফাস্ট প্ল্যাটারটা একটু সাবপার লেগেছে। হ্যাঁ, ব্রেকফাস্টটা খুব একটা ভালো লাগেনি আমারও। আমার মনে হয়েছে লিমিটেড অপশন। ওনারা যদিও জিজ্ঞেস করেছিলেন, তবে আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবার আমার ভালো লাগেনি। কম্পারেটিভলি কালকের লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স কিন্তু আমাদের ভালো লেগেছে, এটা আমি মন থেকেই বলছি। আর এখানের আরেকটা যেটা একটু বলবো নেগেটিভ দিকে, সেটা হচ্ছে এই রিসোর্টটায় যেহেতু এখনো খুব একটা লোক হয় না, আমি আর তৃষাই দেখলেন কালকে একা ছিলাম পুরো রিসোর্টটিতে। এখানে কিন্তু একটু ম্যান পাওয়ারের প্রবলেম আছে। যেরকম রাত্রিবেলা আমাদের বলা হলো রিসেপশনে কাউকে পাবেন না, একজনের পার্সোনাল নাম্বার দিয়ে যাওয়া হলো। আমরা অনেকবার, কালকেই তোর সাথেই বোধহয় হয়েছে, রিসেপশনে ফোন করে কেউ রিসিভ করেনি। তো এখনো না সব জিনিসটা খুব একটা স্ট্রিমলাইন্ড নয়। মানে আমার মূলত বলার যেটা কথা, একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে। দামটাও যে বিরাট নিচ্ছে তা তো নয়। তৃষা কাল যেরকম বললোই যে এখানে হোমস্টে রেটে রিসোর্টে থাকার একটা আপনারা সুযোগ পাচ্ছেন। ফুড রেট অলসো ওয়াজ উইদিন মানে লিমিটস আর কি, বিরাট একটা যে কিছু দামি মনে হয়নি। ওভারঅল তোর আর কোনো পার্টিং ওয়ার্ডস বিফোর উই হেড অন টু পেলিং এন্ড রাবাংলা? একটাই যে মানে এই গরমটা আর কি মানে অদ্ভুত লাগছে, ওয়েদারটা একটা আমরা খুব একটা ভালো পেলাম না, এখন অবধি পেলাম না। এবার জানি না পেলিং বা রাবাংলায় কিরকম ওয়েদার পাবো। আচ্ছা, ও যখন বলছে ওয়েদার ভালো নয়, সেটা মানে আমরা বলার চেষ্টা করছি ঠান্ডার দিক থেকে। মানে বর্ষা বাদলের ঝামেলাটা কিন্তু আমরা একেবারেই পাচ্ছি না, ঝকঝকে আকাশ আশপাশে। তবে হ্যাঁ, গরম প্রবল। এই যে তৃষার আর আমার জামা কাপড় দেখে বুঝতে পারছেন, কোনো রকম মানে আমি বলছি রাত্রিবেলাতেও, মাঝরাত্রিরেও কোনো রকম কোনো একটা সামান্য
জ্যাকেটেরও প্রয়োজন পড়ছে না, যেরকম এনেছিলাম সেটা লাগেজেই রয়ে গেছে। আমাদের আবার বরং দুটো আরো মানে কি বলবো আর কি, মানে গেঞ্জি সাথে আনলে বোধহয় ভালো হতো। যাই হোক, বুঝতে পারিনি। বাট এটাই বলার যে আপনারা যদি নভেম্বর ডিসেম্বরে এই প্রপার্টিতে এসে থাকেন, দারুণ লাগবে, ফাটাফাটি লাগবে। এবং একটা দল করে আসুন, তাহলে আর একটু টাইম পাস হবে। আমরা যেরকম দুজন ছিলাম একটু একাকিত্ব লাগে, বাট একটা বড় গ্রুপ করে যদি আসেন 6 জন 8 জন, সেক্ষেত্রে খরচটাও কম হবে। এবং আপনারা যারা চান পার্সোনালাইজ এরকম ট্যুর প্যাকেজে আসতে 6 জন 7 জন মিলে, আমাদের যারা এই জিনিসটা অ্যারেঞ্জ করে দিয়েছে সেই নীলাভ ট্যুরিজমের নাম্বার নিচে ফ্ল্যাশ করে দিচ্ছি। ভারতের যে কোনো অংশে আপনারা এরকম পার্সোনালাইজ ট্যুর প্যাকেজ করে ওনাদের সঙ্গে ভ্রমণ করতে পারেন। এবার পালা আজকের এই দীর্ঘ ভিডিওটি শেষ করবার। তবে আজকে ভিডিওটা শেষ করব লাইক শেয়ার সাবস্ক্রিপশন চেয়ে নয়। দ্যাট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম দ্যাট উই আর পার্ট অফ। আমি জানি যাদের ভালো লাগবে না বললেও সাবস্ক্রাইব করে যাবেন, আর যাদের কোনোদিন আমার এই ভিডিও দেখে ভালো লাগেনি তাদের হাজার বললেও করবেন না। তবে যেটা মূল ব্যাপার, যেটাকে আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার, দেখুন আপনার মতো আমারও কিন্তু ব্যক্তিগত স্তরে প্রমোশনাল কন্টেন্ট, কোলাবোরেশন এই জিনিসগুলো অতটা ভালো লাগে না। তাও বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ এরকম ব্যয়বহুল ট্রিপ যদি প্রত্যেক মাসে আমি 2টো করে করতে থাকি, তাহলে এক সময় গিয়ে সত্যি দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হবে। ইউটিউব থেকে আয় অতি সামান্য। তাই এমন কোনো হোটেল, এমন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস যাদের আমি বিশ্বাস করি বা যাদের সাথে কোলাবোরেশন করলে কোনো রকম মানের কম্প্রোমাইজ করতে হবে না, তাদের সঙ্গেই কাজ করার চেষ্টা করি। আশা করি এটুকু আপনারা বুঝবেন এবং কেন করতে হচ্ছে প্রমোশন বা কোলাবোরেশন সেটা আপনারা একটা ধারণা পাচ্ছেন। আশা করি যারা এতদিন এই চ্যানেলটির সাথে ছিলেন ভবিষ্যতের দিনেও থাকবেন। চেষ্টা করব কখনো কখনো অবশ্যই নিজের আর্থিক সঙ্গতি দেখে নন প্রমোশনাল কন্টেন্ট বানানোর। তবে যেহেতু 6 বছর হয়ে গেল এবং এখনও চ্যানেলের সেই সাবস্ক্রাইবার সংখ্যা 55,000-এ দাঁড়িয়ে, তাই খুব বেশি দিন যদি এটাকে আমি চালিয়ে যেতে চাই তাহলে কিন্তু মাঝে মাঝে কোলাবোরেশন, প্রমোশন, বার্টার এগুলোকে করতেই হবে। এটাকে মেনে নিয়েই এগিয়ে চলা। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আসছি নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।